প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সমাজবিজ্ঞান প্রথম পত্র অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি উর্মিলা গুড়িয়া, প্রভাষক সমাজবিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরখাদা, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আলোচ্য বিষয় সমাজবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের সমাজ জীবনে জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব। জ্ঞাতিতত্ত্ব সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে স্বীকৃত। মূলত সামাজিক সংগঠনের মূলে আছে জ্ঞাতি সম্পর্ক। জ্ঞাতিতত্ত্ব যে কোনো সমাজেই গুরুত্বের দাবিদার। সে কারণেই জ্ঞাতিতত্ত্বের ভূমিকাও সমাজে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে জ্ঞাতিতত্ত্ব সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হিসেবে বিবেচিত। আর সামাজিক সংগঠনের মূলে আছে কি? জ্ঞাতি সম্পর্ক। জ্ঞাতিতত্ত্ব যে কোনো সমাজেই গুরুত্বের দাবিদার। আর এ কারণেই জ্ঞাতিতত্ত্বের ভূমিকাও সমাজে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা এখন জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব আলোচনা করব। অর্থনীতিতে জ্ঞাতিদের ভূমিকা। জ্ঞাতিদের ভূমিকা এগুলো হলো জমি হস্তান্তর, দুই নম্বরে হচ্ছে ঋণ, তিন নম্বর হচ্ছে কৃষি উপকরণের সহযোগিতা, কৃষি উপকরণে সহযোগিতা, চার নম্বরে শ্রমিক নিয়োগ, এরপরে হলো কৃষি সহায়তা, এরপরে আমরা আসবো রাজনৈতিক কর্মকাণ্ডে জ্ঞাতিদের ভূমিকা। রাজনৈতিক কর্মকাণ্ডে জ্ঞাতিদের ভূমিকা।
আর এগুলো হলো রাজনৈতিক কর্মকাণ্ড। রাজনৈতিক কর্মকাণ্ড, নির্বাচনী কর্মকাণ্ড, এরপরে হলো কল্যাণমূলক কাজ, মূলক কাজ। তারপর হলো বড় গোষ্ঠী, বড় গোষ্ঠী। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জ্ঞাতিদের ভূমিকা। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যক্তিদের ভূমিকা। সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে জ্ঞাতিদের ভূমিকা, এগুলো হচ্ছে ধর্মীয় কর্মকাণ্ড। ধর্মীয় কর্মকাণ্ড, সামাজিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ। বিবাহ সম্পর্কিত কর্মকাণ্ড, বিবাহ সম্পর্কিত কর্মকাণ্ড, মিলাদ, ঈদ উৎসব, সমাজে জ্ঞাতি সম্পর্কের গুরুত্বগুলো হলো অর্থনীতিতে জ্ঞাতিদের ভূমিকা। আর এই অর্থনীতিতে জ্ঞাতিদের ভূমিকার মধ্যে রয়েছে জমি হস্তান্তর, ঋণ, কৃষি উপকরণের সহযোগিতা, শ্রমিক নিয়োগ, কৃষি সহায়তা, রাজনৈতিক কর্মকাণ্ডে জ্ঞাতিদের ভূমিকা। এই রাজনৈতিক কর্মকাণ্ডে জ্ঞাতিদের ভূমিকার মধ্যে আছে রাজনৈতিক কর্মকাণ্ড, নির্বাচনী কর্মকাণ্ড, কল্যাণমূলক কাজ, বড় গোষ্ঠী। এরপর হচ্ছে সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে জ্ঞাতিদের ভূমিকা। আর এর মধ্যে রয়েছে ধর্মীয় কর্মকাণ্ড, সামাজিক মূল্যবোধ, বিবাহ সম্পর্কিত কর্মকাণ্ড, মিলাদ ও ঈদ উৎসব। তো প্রথমে আসবো আমরা অর্থনীতিতে জ্ঞাতিদের ভূমিকা। এই অর্থনীতিতে জ্ঞাতিদের ভূমিকার মধ্যে রয়েছে জমি হস্তান্তর। এই জমি হস্তান্তরটা কি?
বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি কর্মকাণ্ডে জ্ঞাতিদের ভূমিকা গুরুত্বপূর্ণ। যেমন সম্পত্তি ক্রয় বিক্রয়, জমি বর্গা দেওয়া নেওয়া এবং আরও অনেক ক্ষেত্রে জ্ঞাতিদের পারস্পরিক আদান প্রদান লক্ষণীয়। গ্রামীণ সমাজে কোনো সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে জ্ঞাতির প্রভাব লক্ষণীয়। তাহলে বাংলাদেশের গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে জ্ঞাতিদের ভূমিকা গুরুত্বপূর্ণ। যেমন সম্পত্তি ক্রয় বিক্রয়, জমি বর্গা দেয়া এবং আরও অনেক ক্ষেত্রে এই জ্ঞাতিদের পারস্পরিক সম্পর্ক আদান প্রদান লক্ষণীয়। গ্রামীণ সমাজে কোনো সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে জ্ঞাতির প্রভাবও লক্ষণীয়। কারণ 1 নম্বর হচ্ছে জ্ঞাতির কাছে জমি বিক্রয় হলে পুনঃক্রয় বা পুনঃফেরত পাবার আশা থাকে। হয়তো অর্থনৈতিক অনটনের জন্য জমি বিক্রি করতে হচ্ছে, যখন এই অনটন দূর হবে তখন টাকা ফেরত দিলে হয়তো জমি ফেরত পেতে পারে। জ্ঞাতি বলে এটা সম্ভবপর হয়ে থাকে। 2 নম্বরে অন্য লোকের চেয়ে জ্ঞাতিদের কাছে জমি বিক্রি হলে সেটা বিক্রি বলে চিহ্নিত হলেও এক ধরনের সৌজন্যমূলক হস্তান্তর বলেও বিবেচিত হয়। আর 3 নম্বরে হচ্ছে জ্ঞাতিদের মধ্যে সম্পত্তি বিক্রয় হলে কিছু না হলেও এটা নিজেদের মধ্যকার ব্যাপার বলে গণ্য হয়। এবং 4 নম্বরে হচ্ছে জ্ঞাতিদের মধ্যে সম্পত্তি বিক্রয় হলে কিছু না হলেও উৎপাদন কর্মে সে প্রাধান্য পাবে বলে আশা করতে পারে। অর্থাৎ জমি বিক্রেতা ন্যূনতম পক্ষে বর্গাদার হবার আশা করতে পারে। তাহলে জ্ঞাতিদের কাছে জমি বিক্রি হলে কি হয়, তা পুনঃক্রয় বা ফেরত পাবার আশা থাকে হয়তো। আর অর্থনৈতিক অনটনের জন্য জমি বিক্রি করতে হচ্ছে, যখন এই অনটন দূর হবে তখন টাকা ফেরত দিলে হয়তো জমি ফেরত পাওয়া যাবে। আর 2 নম্বরে হচ্ছে অনেক লোকের চেয়ে জ্ঞাতিদের কাছে সম্পত্তি বিক্রি হলে সেটা বিক্রি বলে চিহ্নিত হলেও এক ধরনের সৌজন্যমূলক হস্তান্তর বলে বিবেচিত হয়। আর 3 নম্বরে কি, জ্ঞাতিদের মধ্যে সম্পত্তি বিক্রি করলে সম্মান ক্ষুণ্ণ হয় না, কারণ এটা নিজেদের মধ্যকার ব্যাপার বলে গণ্য হয়। আর 4 নম্বরে কি, জ্ঞাতিদের মধ্যে সম্পত্তি বিক্রয় হলে কিছু না হলেও উৎপাদন কর্মে সে প্রাধান্য পাবে বলে আশা করতে পারে। অর্থাৎ জমি বিক্রেতা ন্যূনতম পক্ষে বর্গাদার হবার আশা করতে পারে। এরপরে আসবো আমরা ঋণ। এই ঋণটা কি? ঋণ গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গ্রামে কতগুলো উৎস রয়েছে যেখান থেকে সাধারণত ব্যবসায়ীরা ঋণ গ্রহণ করতে পারে। যেমন জ্ঞাতি এবং মহাজন। গ্রামবাসীরা সহজে গ্রাম্য মহাজনদের কাছ থেকে সুদ নেওয়ার কারণে ঋণ গ্রহণের জন্য যায় না। তাই নিজের সঞ্চয় না থাকলেও গ্রামবাসীরা অর্থ সংগ্রহের জন্য প্রথমে তার জ্ঞাতিদের কাছে যান। সাধারণত জ্ঞাতিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করলে তা হাওলাত বলে গণ্য হয়। তাহলে ঋণটা কি? ঋণ গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গ্রামের কতগুলো উৎস রয়েছে যেখান থেকে সাধারণত ব্যবসায়ীরা ঋণ গ্রহণ করে থাকে। যেমন মহাজন এবং জ্ঞাতি। গ্রামবাসীরা সহজে গ্রাম্য মহাজনদের কাছ থেকে সুদ নেওয়ার কারণে ঋণ গ্রহণের জন্য যান না। তাই নিজেদের সঞ্চয় না থাকলেও গ্রামবাসী অর্থ সংগ্রহের জন্য প্রথমে তার জ্ঞাতিদের কাছে যান। সাধারণত জ্ঞাতিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করলে সেটা হাওলাত বলে গণ্য হয়। এরপরের বিষয় হচ্ছে শ্রমিক নিয়োগ, কৃষি উপকরণের সহযোগিতা। এই কৃষি উপকরণের সহযোগিতাটা কি? বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি
প্রধানত কৃষি নির্ভর। এই কৃষিকর্মের জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের উপকরণ, যেমন বলদ, লাঙল, জোয়াল, তারপরে মই, কাস্তে ইত্যাদি। এসব উপকরণের পারস্পরিক ব্যবহার জ্ঞাতিদের মধ্যে বেশি দেখা যায়। তাহলে কৃষি উপকরণের সহযোগিতাটা কি? বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি কি নির্ভর? বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। আর এই কৃষি কাজের জন্য প্রয়োজন রয়েছে বিভিন্ন ধরনের উপকরণ। আর এই উপকরণগুলোর মধ্যে রয়েছে কি কি? বলদ, লাঙ্গল, জোয়াল, মই, কাস্তে ইত্যাদি। আর এই উপকরণগুলোর পারস্পরিক ব্যবহার জ্ঞাতিদের মধ্যে বেশি দেখা যায়। এরপরে আসবো আমরা শ্রমিক নিয়োগ। এই শ্রমিক নিয়োগ কৃষি কর্ম ও ব্যবসার মতো অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত গ্রামবাসীরা তাদের জ্ঞাতিদের মধ্য থেকে শ্রমিক নিয়োগ অধিক পছন্দ করে। এই পছন্দের প্রধান দুটি কারণ রয়েছে। তাহলে কৃষি কর্ম ও ব্যবসার মতো অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত গ্রামবাসীরা তাদের জ্ঞাতিদের মধ্যে থেকে কি করে? শ্রমিক নিয়োগে অধিক পছন্দ করে। আর এর জন্য দুটি প্রধান কারণ রয়েছে। এই কারণ দুটি কি কি? এই কারণ দুটি হলো গ্রামবাসীর দরিদ্র জ্ঞাতিরা কর্মসংস্থানে উপকৃত হয়। 2 নম্বরে হচ্ছে জ্ঞাতি শ্রমিকরা তুলনামূলকভাবে বেশি বিশ্বস্ত, কারণ মালিক জ্ঞাতিদের অর্থনৈতিক স্বার্থের প্রতি বেশি নজর দেয়। ধরা যাক কৃষিকর্মে বিভিন্ন রকমের শ্রমিক নিয়োগ করা হয়। গ্রামে অনেক ছোট গৃহস্থ আছে যারা কোনো রকম শ্রমিক নিয়োগ ছাড়াই তাদের উৎপাদন কাজ সম্পাদন করে থাকে। সাধারণত এই কাজে জ্ঞাতি শ্রমিকরা পারিশ্রমিক গ্রহণ করে না, তবে মালিক তার সামর্থ্য মতে তাদের জ্ঞাতি শ্রমিকদের ভালো খাবারের ব্যবস্থা করে থাকে। তাহলে শ্রমিক নিয়োগটা কি? 1 নম্বরে হচ্ছে গ্রামবাসীর দরিদ্র জ্ঞাতি কর্মসংস্থানে উপকৃত হয়। 2 নম্বরে হচ্ছে জ্ঞাতি শ্রমিকরা তুলনামূলকভাবে বেশি বিশ্বস্ত, কারণ মালিক জ্ঞাতিদের অর্থনৈতিক স্বার্থের প্রতি বেশি নজর দেন। ধরা যাক কৃষিকর্মে বিভিন্ন রকম শ্রমিক নিয়োগ করা হয়। গ্রামে অনেক ছোট গৃহস্থ আছে যারা কোনো রকম পারিশ্রমিক ছাড়াই উৎপাদন কাজ করে থাকে। সাধারণত এই কাজে জ্ঞাতি শ্রমিকরা কোনো পারিশ্রমিক গ্রহণ করে না, তবে মালিক তাদের সামর্থ্য মতো তাদের কি করে? শ্রমিকদের ভালো মন্দ খাবারের ব্যবস্থা করে থাকে। এরপরে আসবো আমরা কৃষি সহায়তা। এই কৃষি সহায়তাটা কি? কৃষি সহায়তা ফসল উৎপাদনের বিভিন্ন প্রক্রিয়া, অভিজ্ঞতা ও দক্ষতা জ্ঞাতি শ্রমিকদের কাছ থেকে অর্জন করা হয়। জমি কর্ষণ, বীজ বপন, ফসলের ক্ষেত পরিচর্যা ইত্যাদি ক্ষেত্রে এই প্রক্রিয়া গ্রামবাসী তাদের অভিজ্ঞ প্রবীণ জ্ঞাতিদের কাছ থেকে উপদেশ ও পরামর্শ গ্রহণ করে থাকে। তাহলে কৃষি সহায়তাটা কি? ফসল উৎপাদনে বিভিন্ন প্রক্রিয়ায় অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের ক্ষেত্রে জ্ঞাতিদের সহযোগিতা ও ভূমিকা রয়েছে। জমি কর্ষণ, বীজ বপন, ফসলের ক্ষেত্রে পরিচর্যা প্রভৃতি প্রক্রিয়ায় গ্রামবাসী তাদের অভিজ্ঞ প্রবীণ জ্ঞাতিদের কাছ থেকে উপদেশ পরামর্শ গ্রহণ করে থাকে। এবার আসবো আমরা রাজনৈতিক জ্ঞাতিদের ভূমিকা। রাজনৈতিক জ্ঞাতিদের ভূমিকা।
রাজনৈতিক জ্ঞাতিদের মধ্যে রয়েছে প্রথমত রাজনৈতিক কর্মকাণ্ড। এই রাজনৈতিক কর্মকাণ্ডটা কি? গ্রামীণ রাজনৈতিক কর্মকাণ্ডে ও জ্ঞাতিদের ভূমিকা লক্ষণীয়। ব্যক্তি হোক আর গোষ্ঠী হোক, জ্ঞাতিদের সাহায্য সহযোগিতা ছাড়া গ্রামীণ রাজনৈতিক প্রতিষ্ঠা লাভ করা কষ্টসাধ্য। তাহলে গ্রামীণ রাজনৈতিক কর্মকাণ্ডে জ্ঞাতিদের ভূমিকা লক্ষণীয়। ব্যক্তি হোক আর গোষ্ঠী হোক, জ্ঞাতিদের সাহায্য সহযোগিতা ছাড়া রাজনৈতিক প্রতিষ্ঠা লাভ করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। গ্রামের রাজনৈতিক কর্মকাণ্ড প্রধানত গোষ্ঠীসমূহের মধ্যকার ঐক্য ও অনৈক্যের ফলশ্রুতি, যেমন ইউনিয়ন পরিষদের নির্বাচন, জাতীয় রাজনীতি, তারপরে সমাজ উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক অনুষ্ঠানাদি উদযাপন ইত্যাদি। এরপরে আসবো আমরা নির্বাচনী কর্মকাণ্ড। এই নির্বাচনী কর্মকাণ্ডটা কি? সমাজ গ্রামের প্রত্যেকটি গোষ্ঠী, বিশেষ করে বড় গোষ্ঠীগুলো চায় ইউনিয়ন পরিষদ তাদের কর্তৃত্বাধীনে থাক। তাহলে গ্রামের প্রত্যেকটি গোষ্ঠী কি চায়? বিশেষ করে বড় গোষ্ঠীগুলো চায় ইউনিয়ন পরিষদ তাদের কর্তৃত্বাধীনে থাক। আর জাতীয় রাজনীতির ব্যাপারটিও অনুরূপ। গণপ্রতিষ্ঠান যেমন স্কুল, মাদ্রাসা, মক্তব, মসজিদ ইত্যাদির মাধ্যমে রাজনীতি গোষ্ঠীকে প্রভাবিত করে। প্রত্যেক গোষ্ঠী চায় এই সমস্ত প্রতিষ্ঠানের কর্তৃত্ব ও কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে, এতে তার সুনাম ও মর্যাদা বৃদ্ধি পায়। তাহলে গণপ্রতিষ্ঠান যেমন কি? স্কুল, মাদ্রাসা, মক্তব, মসজিদ ইত্যাদির মাধ্যমে রাজনীতি গোষ্ঠীকে প্রভাবিত করে। আর প্রত্যেক গোষ্ঠী এই সমস্ত প্রতিষ্ঠানের কর্তৃত্ব ও কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চায়, এতে তাদের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পায়। এরপরের বিষয় কল্যাণমূলক কাজ। সামাজিক কল্যাণমূলক কাজ যেমন রাস্তাঘাট তৈরি, পুকুর খনন, সাঁকো নির্মাণ, জমির লবণাক্ততা দূর করা, বাঁধ নির্মাণ প্রভৃতি নিয়েও গ্রামের গোষ্ঠীর মধ্যে দলাদলি হয়। ফলে ঘনিষ্ঠ জ্ঞাতিরা এ বিষয়ে কি করে? দ্রুত ব্যবস্থা নিতে পারে। তাহলে কল্যাণমূলক কাজটা কি? সামাজিক কল্যাণমূলক কাজ যেমন রাস্তাঘাট তৈরি, পুকুর খনন, সাঁকো নির্মাণ, জমির লবণাক্ততা দূর করা, বাঁধ নির্মাণ প্রভৃতি নিয়েও গ্রামের গোষ্ঠীদের মধ্যে দলাদলি হয়। ফলে ঘনিষ্ঠ জ্ঞাতিরা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে পারে। এরপরে বিষয় বড় গোষ্ঠী। এই বড় গোষ্ঠীগুলো কি? যদিও গ্রামীণ রাজনীতিতে বড় গোষ্ঠীগুলোর প্রভাবশালী, তার অর্থ এই নয় যে ক্ষুদ্র গোষ্ঠীগুলো একেবারে গুরুত্বহীন। ক্ষুদ্র গোষ্ঠীগুলো সাধারণত রাজনৈতিক কর্মকাণ্ডে বড় গোষ্ঠীগুলোর সাথে আতাত করে। সাধারণত দুটি ভিত্তিতে এই আতাতের বেলায় কাজ করে। প্রথমত বৈবাহিক সম্পর্ক এবং দ্বিতীয়ত সামাজিক স্বার্থ। বৈবাহিক ভিত্তি হলো গোষ্ঠীদ্বয়ের মধ্যে অন্তর্ভুক্ত সদস্যদের মধ্যে বৈবাহিক বন্ধন। অপরদিকে সামাজিক স্বার্থ হলো আতাত হলে ক্ষমতা বৃদ্ধি পাবে। এ ধরনের আতাত চিরস্থায়ী কিছু নয়। তাহলে বড় গোষ্ঠী কি? যদিও গ্রামীণ রাজনীতিতে বড় গোষ্ঠীগুলো প্রভাবশালী, তার অর্থ এই নয় যে ক্ষুদ্র গোষ্ঠীগুলো একেবারে গুরুত্বহীন। ক্ষুদ্র গোষ্ঠীগুলো সাধারণত বড় গোষ্ঠীগুলো কর্মকাণ্ডের সাথে আতাত করে। সাধারণত দুইটি দিক দিয়ে এই আতাত কাজ করে। প্রথমত বৈবাহিক সম্পর্ক এবং দ্বিতীয়টা সামাজিক স্বার্থ। বৈবাহিক ভিত্তি হলো গোষ্ঠীদ্বয়ের মধ্যে অন্তর্ভুক্ত সদস্যদের মধ্যে বৈবাহিক বন্ধন, আর অপরদিকে সামাজিক স্বার্থ হলো আতাত হলে ক্ষমতা বৃদ্ধি পাবে। আর এ ধরনের আতাত চিরস্থায়ী কিছু নয়।
এরপরে আমরা আসব সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে জ্ঞাতিদের ভূমিকা। প্রথমে আসব ধর্মীয় কর্মকাণ্ড। এই ধর্মীয় কর্মকাণ্ডটা কি? ধর্মীয় কর্মকাণ্ডে জ্ঞাতিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ধর্ম বিষয়ে সকল আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষা গ্রামবাসী পেয়ে থাকে। তারা জ্ঞাতিদের কাছ থেকে কোনো বাড়িতে রাখা হয় শিক্ষক, আবার মক্তবে পাঠানো হয়, শিক্ষকদের আবার বক্তব্য পাঠানোর ব্যবস্থাও করা হয়। তাহলে ধর্মীয় কর্মকাণ্ডটা কি? ধর্মীয় কর্মকাণ্ডেও জ্ঞাতিদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ধর্ম বিষয়ক সকল প্রকার আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষা গ্রামবাসীরা পেয়ে থাকে তাদের জ্ঞাতিদের কাছ থেকে। কোনো কোনো ক্ষেত্রে বাড়িতে রাখা শিক্ষক, আবার বক্তব্যে ও পাঠানোর ব্যবস্থা করা হয়। এরপরে সামাজিক মূল্যবোধ। এই সামাজিক মূল্যবোধটা কি? গ্রামীণ সমাজ জীবনে পারিবারিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রতকরণে জ্ঞাতিরা ধর্মীয় নীতিমালাকে অন্যতম উপায় হিসেবে ব্যবহার করে। ধর্মীয় নীতিমালা বা শিক্ষার আলোকে তারা কি করে? তাদের জ্ঞাতিদের শিক্ষা দেয় আচার আচরণ, ন্যায় অন্যায়, তারপর প্রতিবাদ ও প্রতিরোধের। জ্ঞাতিদের ধর্মীয় ভূমিকা কেবল কোনো ব্যক্তির জীবনদশায় সীমাবদ্ধ নয়, জীবনবসানের পরও বজায় থাকে। যেমন ব্যক্তির মৃত্যু হলে তার সৎকার জ্ঞাতিরাই প্রদানত করে থাকে। মৃতের সৎকারের পর মৃতের উত্তরাধিকারীদের পারিবারিক ও সামাজিক অবস্থা জ্ঞাতিরা ধর্মীয় নীতিমালার আলোকে বিবেচনা করে থাকে। শিশু জন্মগ্রহণ করে জ্ঞাতিদের মধ্যে জন্মের পর জন্ম সংশ্লিষ্ট আচার আচরণাদি যেমন আজান, আকিকা প্রভৃতি জ্ঞাতিরাই সম্পূর্ণ করে থাকে। ছোট্ট শিশু বড় হতে থাকে তার পিতৃজ্ঞাতিদের মধ্যে। এই জ্ঞাতিরা, বিশেষত পিতৃসূত্রীয় জ্ঞাতিরা, কোনো ব্যক্তির সামাজিকীকরণে শিক্ষকের ভূমিকা পালন করে। এরপরে আসবো আমরা বিবাহ সম্পর্কিত কর্মকাণ্ড। বিবাহ গ্রামের অন্যতম সামাজিক অনুষ্ঠান। কোনো বিবাহযোগ্য ছেলে বা মেয়ের অভিভাবক কেবল বিবাহ সম্পূর্ণের দিন তার জ্ঞাতিদের প্রত্যাশা করে না, বরং এর সাথে সংশ্লিষ্ট প্রতিটি প্রক্রিয়া, যেমন ছেলে দেখা বা মেয়ে দেখা, বন্ধনীকরণ, পয়নামা ইত্যাদিতেও তারা জ্ঞাতিদের সক্রিয় সহযোগিতা আশা করে। জ্ঞাতিরাও এসব আশা পূরণ করে বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ করে থাকে। তাহলে বিবাহ সম্পর্কিত কর্মকাণ্ডটা কি? বিবাহ গ্রামের অন্যতম সামাজিক অনুষ্ঠান। আর কোনো বিবাহযোগ্য ছেলে বা মেয়ের অভিভাবক কেবল বিবাহ সম্পূর্ণের দিনে তার জ্ঞাতিদের প্রত্যাশা করে না, বরং এর সাথে সংশ্লিষ্ট প্রতিটি প্রক্রিয়া, যেমন ছেলে দেখা বা মেয়ে দেখা, পয়নামা ইত্যাদিতেও তারা জ্ঞাতিদের সক্রিয় সহযোগিতা আশা করে। আর জ্ঞাতিরা এসব আশা পূরণ করে বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ করে থাকে। এরপরে আসবো আমরা মিলাদ। এই মিলাদটা কি? অনুরূপভাবে এই মিলাদ গ্রামের একটি জনপ্রিয় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দুভাবে গ্রামে এই মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। প্রথমত সর্বসাধারণের উদ্যোগে এবং দ্বিতীয়ত ব্যক্তিগত উদ্যোগে। সর্বসাধারণের উদ্যোগে যে মিলাদের আয়োজন করা হয় তা অনুষ্ঠিত হয় মসজিদ, উঠান বা কোনো খোলা জায়গায়।
আর ব্যক্তির নিজস্ব বাড়িতে সাধারণত অনুষ্ঠিত হয় ব্যক্তিগত মিলাদ অনুষ্ঠান। এই মিলাদে গ্রামের সবাইকে দাওয়াত করা হয়। তাহলে মিলাদটা কি? মিলাদটা হচ্ছে গ্রামের একটি জনপ্রিয় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দুভাবে গ্রামের এই মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। একটা হচ্ছে সর্বসাধারণের উদ্যোগে এবং দ্বিতীয় হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে। সর্বসাধারণের উদ্যোগে যে মিলাদের আয়োজন করা হয় তা অনুষ্ঠিত হয় মসজিদ, উঠান বা কোনো খোলা জায়গায়। ব্যক্তির নিজস্ব বাড়িতে সাধারণত অনুষ্ঠিত হয়ে থাকে ব্যক্তিগত মিলাদ অনুষ্ঠান। এই মিলাদে সবাইকে দাওয়াত করা হয়। এরপরে ঈদ উৎসব। এই ঈদ উৎসবটা কি? ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা গ্রামের আরও দুটি ধর্মীয় অনুষ্ঠান। উভয় অনুষ্ঠানে গ্রামবাসীদের সাথে তাদের জ্ঞাতিরা নিবিড়ভাবে সংশ্লিষ্ট থাকে। রমজান মাস শেষ হবার পর গ্রামের সর্বস্তরের মানুষ তাদের ধনী গরিব আত্মীয়দের সাথে ঈদের খুশি বিনিময় করে। ঈদ উল আজহার অনুষ্ঠানে একটা বিশেষ দিক হলো পশু কোরবানি করা এবং তার মাংস বন্টন করা। ভাগের ক্ষেত্রে জ্ঞাতিদের অংশগ্রহণ বেশি অগ্রাধিকার পায়, কারণ কোরবানির সমস্ত কাজকর্মে এই জ্ঞাতিরাই বেশি অংশগ্রহণ করে থাকে। তাহলে ঈদ উৎসবটা কি? ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা গ্রামের আরও দুটি ধর্মীয় অনুষ্ঠান। উভয় অনুষ্ঠানে গ্রামবাসীদের সাথে তাদের জ্ঞাতিরা নিবিড়ভাবে সংশ্লিষ্ট থাকে। রমজান মাস শেষ হবার পর গ্রামের সর্বস্তরের মানুষ কী করে? তাদের ধনী গরিব আত্মীয়দের সাথে ঈদের খুশি বিনিময় করে। ঈদ উল আজহা অনুষ্ঠান একটা বিশেষ দিক হলো কি? পশু কোরবানি করা। আর এই পশু ভাগের ক্ষেত্রে পশু কোরবানি করা এবং তার মাংস বন্টন করা, আর ভাগের ক্ষেত্রে জ্ঞাতিদের অংশগ্রহণ বেশি অগ্রাধিকার পায়, কারণ হচ্ছে কোরবানির সমস্ত কাজে জ্ঞাতিরা বেশি দায়িত্বশীল থাকে। গ্রামীণ সামাজিকীকরণ, অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে জ্ঞাতিদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কোনো কোনো ক্ষেত্রে যেমন ব্যক্তির সামাজিকীকরণ, উৎপাদন, সংগঠন, রাজনৈতিক প্রতিষ্ঠান লাভ, সামাজিক সাংস্কৃতিক আচার অনুষ্ঠান ইত্যাদিতেও জ্ঞাতিদের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ। আরও উল্লেখ্য যে আর্থসামাজিক ক্ষেত্রে জ্ঞাতি সদস্যদের ভূমিকা কেবল গ্রামের মধ্যে সীমাবদ্ধ নয়, গ্রামীণ সীমানা অতিক্রমণ করে বাইরে গ্রাম তথা বৃহৎ সামাজিক পরিবেশও সীমাবদ্ধ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।